বিশ্বজিৎদের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন। কালকে বিশ্বজিৎ দা আর মালিক ভাই গিয়েছিল, বলেছিল বিধানসভায় আপনি এই বিষয়ে তুলবেন। কি তুলেছে? সিনেমার কায়দায় পিছন থেকে ধরে ধরে দু তিনজনকে মারধর করেছে। হ্যাঁ, ওগুলো করছি, আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে, পুলিশি অ্যাকশন আমরা কোর্টে আসছি। আমরা তো পুলিশের দ্বারস্থ হয়েছি। পুলিশ সেই অর্থে চাটুকারিতার ভূমিকা পালন করছে। পুলিশ সেই অর্থে যে কাজ করার দরকার সেই কাজ না করে তার উল্টো কাজ করছে, সেটা জবাবদিহির জন্য আমরা পুলিশ অ্যাকশন নিয়ে কলকাতা হাইকোর্টে আসছি। তারপরে যখন বড়বাবুকে বলা হচ্ছে যে যারা বাড়িঘর ভেঙেছে, তারা অনেক প্রায় 48 ঘন্টা হয়ে গেছে, তারা বাড়িতে ঘুরছে, আরো শাসানি দিচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করছেন না? তো বড়বাবু বলছে যে আপনারা কি বলে দেবেন, তারপর আমি গ্রেপ্তার করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তারে গ্রেপ্তার করবো। তো ওই বড়বাবুকে জবাবটা করতে এসে নেবো, কারণ আমরা প্রত্যেকটা দেখুন, আমরা পুলিশের ড্রেসটাকে সম্মান দিই। উনি অপদার্থ হতে পারে, অযোগ্য হতে পারে, আমরা ড্রেসটাকে অপমান কোনোদিন করতে পারি না। পার্টিকুলার ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারি, কিন্তু তিনি যখন একটা পুলিশের ড্রেস পরে নিয়েছে, আমরা সমগ্র পুলিশ ব্যবস্থাকে খারাপ বলতে পারি না। ওনার জবাবটা আমরা কোর্টে নেব, তখন এসে জবাব দেবে। কারণ ইতিপূর্বে এই ধরনের অনেক বড় বাবু, অনেক আয়ও না, তৃণমূলের কথা শুনে অনেক লাফালাফি করেছে। যখন কোর্টে এসে জবাব দিতে হয়, তখন মাথার ক্যাপটা খুলে জজের সামনে বলতে হয়, তখন মাথায় হাত থাকে। এফআইআর যাদের বিরুদ্ধে করেছে, রাতে যারা হামলা করেছিল, বাড়ি ভাঙচুর করেছে, পুরো বাড়ি ভেঙে দিয়েছে। আমরাও দেখেছি, আমাদের কাছে ভিডিও এসেছে, আমাদের প্রতিনিধি দল গিয়েছিলেন, ভাঙচুর করেছে, তাদের নামে এফআইআর করেছে। তৃণমূলের যারা বাসন্তীর নেতা আছে, তারা গিয়ে বলছে যে আমার দলের লোক আছে, এই এফআইআর গুলো বাদ দিতে হবে, বড়বাবুর সামনে দাঁড়িয়ে বলছে। তো এই ধরনের অপচেষ্টা তো চালাচ্ছে। এটা একটা ঘটনা নয়, এটা দীর্ঘদিনের ঘটনা হয়ে আসছে। যে দেখুন, আপনারা দেখবেন সিউড়িতে আইসির কলার ধরে টানাটানি করছিল একটা ছেলে। ওটা কে? ওটা তৃণমূলের নেতা। কেন টানাটানি করছিল? এই ধরনের এই সাহসটা পেয়েছে কলার ধরার। কোনোদিন দেখেছেন বিরোধী কোনো নেতারা বড়বাবুর কলার ধরে টেনেছে? কলার ধরে কারা টানেছে? পুলিশ ওই ভয়ে টেবিলের নিচে কাদের ভয়ে লুকিয়েছে? তৃণমূলের। এই যে আজকে নেতারা এসে বড়বাবুকে ডাইরেকশন দিচ্ছে কার নামে এফআইআর করবেন, কার নাম বাদ যাবে, কালকে এই পাপটাই উনাকে ছাড়বে না বড়বাবুকে। যেটা বীরভূম থানার আইসি স্যার এখন অনেক বড় বড় কথা বলছেন, ওই আইসি স্যার খোঁজ নিয়ে দেখাবে, দুজনের মোবাইলের লোকেশন দেখালে যে কলার ধরেছে তার সাথে বসে এক জায়গায় চা খেয়েছে, গল্প করেছে, কোন বিরোধীকে নামে মিথ্যা মামলা দেব। আজকে এই বাসন্তী বড়বাবু স্যার যিনি বলছেন করছেন কাজ, সাব ইন্সপেক্টর আছেন, ইন্সপেক্টর পদে উন্নতিকরণের জন্য হয়তো ওটা তেল লাগাতে পারে, তবে এটা মাথায় রাখতে হবে ওনাকে 60 বছর চাকরি করতে হবে। ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষ আক্ষেপ করে খুব কষ্টের সঙ্গে বলছিল যে পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়েছি, পুলিশ প্রশাসন আমাদেরকে ধমকাচ্ছে আর টেবিল চাপড়াচ্ছে, ঢোল বাজাচ্ছে, মানে এতটা ক্ষোভের মধ্যে বলছে আমরা যাব কোথায়। তখন এই যে এই ক্ষোভের বহিঃপ্রকাশটা যদি আইন হাতে তুলে নেয়, এই ক্ষোভ না হয়, সেই জন্য তো পুলিশিং ব্যবস্থা। যে কারোর উপরে অত্যাচার হয়েছে, তুমি আইন হাতে তুলবে না, তোমার কাজ হচ্ছে তুমি লোকাল প্রশাসনকে যে জানাও তুমি অত্যাচারের শিকার, লোকাল প্রশাসনের কাজ হবে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লোকাল প্রশাসনের একটা অংশ এখন যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকেই থ্রেট দিচ্ছে। ফলে কি করবে? তাহলে আমাকে আর যাওয়ার কোনো অপশান নেই। এর পরবর্তীতে যখন সুযোগ পাবে, যদি আইন হাতে তুলে নেয়, আমি অনুরোধ করব আইন হাতে কেউ তুলবেন না, কিন্তু আমার কথাটা কতটা শুনবে ভাই? প্রেসার কুকারের সিটিটা কেন লাগানো হয়? যদি সিটি বন্ধ থাকে, যদি না সিটির সিস্টেম থাকে, তাহলে প্রেসার কুকার বাস্ট হয়ে যেত। যদি এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে যায়, তখন কি হবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। এই ড্রাইভার কি প্রশাসন নিতে পারবে? আপনি কি যাবেন ওই জায়গায়? আর দেখুন, আমরা এখন অ্যাসেম্বলি চলছে, আমি আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন নেতা গিয়েছিলেন, জেলার সর্বোচ্চ নেতা ওখানে গিয়েছেন। এটা মাথায় রাখতে হবে যে সব জায়গায় নওশাদের দিকে যেতে হবে এরকম ব্যাপার নয়। সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন তিনিও গিয়েছেন, জেলার সর্বোচ্চ নেতা গিয়েছিলেন। বিধানসভায় তুলবেন এই কথাটা? অবশ্যই তুলেছি তো, এই বিষয়টা তুলেছি, এই অত্যাচার আমাদের উপরে তুলেছি তো। আমাদেরকেও ধমকি দেওয়া হচ্ছে, আমাদের গাড়ির নাম্বার রেখে দেওয়া হচ্ছে। এটা দেখুন চরম ফ্যাসিস্ট জায়গায় এরা পৌঁছে গিয়েছে। তবে এদের বলবো একটা কথা, হিটলারের জীবনীটা একটু পড়ুন, শেষ পরিণতি কি হয়েছিল। হিটলারের যারা সহযোগী ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল, একবার যারা এই ধরনের ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছেন, একবার জীবনীটা পড়ুন। পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আমরা বাসন্তীতে দেখছি যে শাসক দলের নৈরাজ্য চলছে। আইএসএফ কর্মী, তিনি আইএসএফ করেন। 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর সভা ছিল শহীদ মিনার, সেই সভায় এসেছিল এবং তখন থেকে ধুমকি দিয়ে আসছিল তৃণমূলের দুষ্কৃতীরা। তারা বলছিলেন যে তৃণমূলের সরকারের ঘর নেবেন আর আইএসএফ এর মিটিং মিছিলে যাবে, এটা হতে দেওয়া যেতে পারে না, আমরা সেই বাড়িঘর ভেঙে দেবো। যেমন বলা তেমন কাজ। 16 তারিখ রাত্রে 12:30 নাগাদ 30 থেকে 35 জন দুষ্কৃতী সেই বাড়িতে চড়া হয় এবং
সেই বাড়িতে তখনই কোনো পুরুষ মানুষ ছিল না, দুজন মাত্র মহিলা ছিল। তাদেরকে মারধর করে কারোর হাতে শাবল, কারোর হাতে বন্দুক, কারোর হাতে পিস্তল, কারোর হাতে বোম, সমস্ত রকম ইউজ করে এবং সেই বাড়িটাকে সমস্ত ভেঙে দিয়ে দেয় দুষ্কৃতীরা, দেওয়াল পর্যন্ত ভেঙে দেয়। তারপরে তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসন কিন্তু সেই এফআইআর নিতে গড়িমসি করে 3 থেকে 4 ঘন্টা লাগানোর পরেও তাই যারা এই বাড়িঘর ভেঙেছে, ওই মারধর করেছে বৃদ্ধা বয়স্ক মহিলাদের যারা মেরেছে, তাদের কিন্তু প্রশাসন গ্রেফতার করেনি। বাধ্য হয়ে কিন্তু আইএসএফ এর শীর্ষ নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি এবং আব্দুল মালিক মোল্লা সেই জায়গায় কালকে গিয়েছিল। যাওয়ার পরে কি ঘটেছে, তারা এখন গিয়ে সেই পরিবারের পাশে তাদের দেখা করে আসার সময় তাদের কিছু সাহায্য করে, আর্থিক সাহায্য করে আসার সময় ঠিক সিনেমার কায়দায় যারা পিছনে পিছনে আসছিল এদের তাদেরকে পাকড়াও করে ধরে বেশ 3-4 জনকে মারধর করে। আমরা কালকে দেখেছি, আপনাদেরকে আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন যে কয়েকজন আইএসএফ কর্মী সমর্থককে মারধর করে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। নওশাদ সিদ্দিকী বলেছিল যে এই বিষয়টা নিয়ে আমি বিধানসভায় তুলবো, আজকে বিধানসভায় তুলবো। বিধানসভায় কি নওশাদ সিদ্দিকী তুলেছেন? নওশাদ সিদ্দিকী কি এই বাসন্তী যে আক্রান্ত হয়েছে আইএসএফ কর্মী সেই জায়গায় কি যাবেন? কি পদক্ষেপ নিতে চলেছে নওশাদ সিদ্দিকী? দেখতে পাচ্ছি জায়গা জায়গায় ক্রমশ বিভিন্ন জায়গায় এই আইএসএফ কর্মীদের উপরে কিন্তু একের পর আক্রমণ নেমে আসছে এই শাসক দলের। বিশেষ করে বাসন্তীর যে ঘটনা ঘটেছে, আমরা নিজে গিয়ে দেখে এসেছি, মানে আশ্চর্যজনক ঘটনা। এরকম বর্বর ঘটনা আমরা এর আগে কখনোই দেখিনি। পুরো বাড়িটিকে ভেঙে পুরো অ্যালবেস্টারের ছাদ এমনকি দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। যারা মানুষের থাকার আশ্রয় ভেঙে দেয় তারা কেমন ধরনের রাজনীতি নেতা হতে পারে? এবং প্রশাসন, বাসন্তী থানার বড়বাবু সম্পূর্ণ ব্যর্থ বলতে না, সম্পূর্ণ একদম অকর্মা বলা যায়। তিনি সেই দুষ্কৃতীদেরকে ধরছে না, তৃণমূলের নেতাদের সঙ্গে থানার ভিতরে বসে মিটিং করছে, কার নাম বাদ দিতে হবে, কার নাম রাখতে হবে, আর নমো নমো করে বলছে যে আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই থানার বড়বাবু। যখন আইএসএফ কর্মী সমর্থকেরা অধৈর্য হয়ে বড়বাবুকে প্রশ্ন করছেন যে যারা দুষ্কৃতী রয়েছে তারা তো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? অ্যারেস্ট করলেই তো ঝামেলাটা মিটে যায়। বড়বাবু বলছেন কাকে ধরবো কাকে ধরবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি বললে আমি ধরবো না। বুঝতে পারছেন, যারা দুষ্কৃতী তাদের ধরবে কি ধরবে না বড়বাবু তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার এসে দাঁড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন যে বড়বাবুর ব্যক্তিগত ব্যাপার, বড়বাবু তাকে ধরবে কি ধরবে না তার ব্যক্তিগত ব্যাপার। যদি বড়বাবু মনে করে যে আমি ব্যক্তিগত ভাবে ধরবো, তাকে ধরবে না। এইভাবে চলছে রাজ্য। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আমরা বাসন্তীতে দেখছি যে শাসক দলের নৈরাজ্য চলছে। আইএসএফ কর্মী তিনি আইএসএফ করেন। 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর সভা ছিল শহীদ মিনার, সেই সভায় এসেছিল এবং তখন থেকে ধুমকি দিয়ে আসছিল তৃণমূলের দুষ্কৃতীরা। তারা বলছিলেন যে তৃণমূলের সরকারের ঘর নেবেন আর আইএসএফ এর মিটিং মিছিলে যাবে, এটা হতে দেওয়া যেতে পারে না। আমরা